হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুখী গৃহিণী। আমি শ্রীপ্রিয়া, সবার প্রিয় শ্রী। আজকে আপনাদের সামনে নিয়েছি সম্পূর্ণ নতুন একটা ভিডিও। আজকে কোনো ডেইলি লাইফস্টাইল ব্লগ না। আজকের আপনারা থাম্বনেল আর ক্যাপশন দেখে হয়তো বুঝে গেছেন আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। আজকে আমি আমার ইরাজের জন্য যেই বেবি প্রোডাক্টসগুলো ইউজ করে থাকি সেই সম্পূর্ণ বেবি প্রোডাক্টসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। যত নতুন মারা আছে যারা এই ভিডিওটা দেখছে হয়তো তাদের জন্য একটু হলেও হেল্পফুল হতে পারে, এটাই আমার আজকের মোটো। প্লাস যাদের বাচ্চারা একটু বড় তারাও এই জিনিসগুলো ইউজ করতে পারো। সো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। সো আমি স্কিন কেয়ারের জন্য ফার্স্ট যেটা ইউজ করি সেটা হচ্ছে সেটাফিল লোশন। সো দিস ইজ ভেরি ইউজফুল ফর মাই বেবি। যদিও ইনিশিয়ালি যখন আমার বেবি একদম 5-6 দিনের ছিল তখন তো আমি কিছু ইউজ করতাম না। ডাক্তার স্ট্রিক্টলি বারণ করেছিল 1 মাস পর্যন্ত বেবির ওপরে কিছু না ইউজ করতে। 1 মাস পর থেকে যখন আমি লোশন লাগানো স্টার্ট করি তো ইনিশিয়ালি আমি হিমালয়া ইউজ করতাম, কিন্তু আমি নোটিস করি কিছুদিনের মধ্যেই 2-1 দিনের মধ্যেই ওর ফোরহেডে অনেকগুলো র্যাশ হয়ে গেছিলো। তো আমি কোনো টাইম ওয়েস্ট না করে সঙ্গে সঙ্গে আমি এটা চেঞ্জ করি। সেটাফিল একটা মেডিকেটেড প্রোডাক্ট, আর সেটাফিলের প্রোডাক্ট আমি তখন থেকে ইউজ করি। আমার কাছে খুব বেনিফিশিয়াল থেকেছে, ওর কোনোদিন কোনো প্রবলেম হয়নি, প্লাস স্কিনটা ওর সবসময় হেলদি থাকে আর গ্লো করে। সো আই থিঙ্ক ইউ শুড অল গো ফর দিস ওয়ান। দিস ইজ ভেরি ইউজফুল ফর ইউর কিডস। তোমরা শুধু একদম নিউবর্নদের জন্য না, তোমরা ইভেন ইনফ্যান্ট আর টডলারদের জন্য এটা ইউজ করতে পারো। সো আমার মনে হয় এটা তাদের জন্য খুব ভালো থাকবে। শুধুমাত্র সেটাফিল বলে বলছি না, সেডামেট আর তোমার মামা আর্থ এগুলোও খুব ভালো প্রোডাক্ট। এগুলো বাচ্চাদের জন্য ভীষণই সেফ, মেডিকেল প্রপার্টিজ আছে এগুলোতে, তো তোমরা সেটাও ইউজ করতে পারো। বাট আই উইল সাজেস্ট ইউ অর রিকোয়েস্ট ইউ কি গো ফর প্যাচ টেস্ট বিফোর ইউজিং এনি প্রোডাক্ট। প্যাচ টেস্ট যেটা হয় সেটা কানের পিছনে বা এলবোতে করে নিতে হয়। যেই প্রোডাক্টটি তুমি ইউজ করছো সেটা একবার ওখানে লাগিয়ে কিছুক্ষণ টাইম রেখে চেক করো যে বাচ্চার কোনো রিয়াকশান হচ্ছে না। তো যদি কোনো রিয়াকশান না হয় তাহলে ইউ মাস্ট গো ফর দ্যাট প্রোডাক্ট। ওকে, তো সেকেন্ড যে প্রোডাক্টটা আমি শেয়ার করব সেটা হচ্ছে বডি মাসাজ অয়েল। বডি মাসাজ অয়েল আমি দুটো ইউজ করি, একটা হচ্ছে হিমালয়ার বডি মাসাজ অয়েল আর আরেকটা হচ্ছে ভার্জিন কোকোনাট অয়েল, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো কেন আমি হিমালয়ার বডি মাসাজ অয়েল ইউজ করি, এই কারণ মাসাজ অয়েলে কোনো রকম যবে থেকে ইউজ করেছি আমি কিন্তু ওর স্কিনে কোনো রকম রিয়াকশন বা র্যাশেস কিছু দেখতে পাইনি। অ্যাট দ্য সেম টাইম আমি কিন্তু ম্যাক্সিমাম যেটা ইউজ করছি সেটা হচ্ছে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। ডাক্তার আমাকে এটা বলেই দিয়েছিল যে ভার্জিন কোকোনাট অয়েল বাচ্চাদের জন্য ভীষণই সেফ আর হেলদি, তো তুমি সেটা ইউজ করতে পারো। তো ইনিশিয়ালি আমি হিমালয়ার বডি মাসাজ অয়েল কিছুদিন ইউজ করেছি, কিন্তু আমি তাড়াতাড়ি সুইচ করে গেছি কোকোনাট অয়েলে, আর আমি ওটাই বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করেছি তারপর থেকে। বাট তোমরা চাইলে মার্কেটে আরও ভালো ভালো বডি মাসাজ অয়েল অ্যাভেলেবেল আছে, যেমন সেটাফিলেরও বডি মাসাজ অয়েল আছে, তারপরে তোমার সেটামেটেরও বডি মাসাজ অয়েল আছে, তোমরা সেগুলো ইউজ করতে পারো ডেফিনেটলি। ওকে, বডি মাসাজ অয়েলের সম্পর্কে আমি একটা জিনিস বলতে চাই, তুমি যখন গ্লাইড করবে, স্ট্রোকসগুলো দেবে তোমার বেবির শরীরে, তুমি যখন ম্যাসাজটা করছো তোমার হাতটা যাতে স্মুথলি যায় সেটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, যার জন্য আমরা অ্যাজ এ মিডিয়াম অয়েলটা ইউজ করি, ঠিক আছে। বাট যেহেতু আমাদের স্কিনে অনেক পোর্স থাকে এবং পোর্সটা যে কোনো রকমের সারফেসের যে ক্রিম বা অয়েল যেই ধরনের প্রোডাক্ট আমরা ইউজ করি সেটাকে অ্যাবজর্ব করে, তাই মেক শিওর যে এমন কোনো প্রোডাক্ট তুমি ইউজ করো যেটা মেডিকেলি টেস্টেড আর যাতে বেবির স্কিনে কোনো রকম রিয়াকশন বা র্যাশেস না হয়। তো এইটুকুনি ইনফরমেশন দেওয়ার ছিল। সো লেটস গো ফর দ্য নেক্সট প্রোডাক্ট। থার্ড আমি বেবির স্কিনের জন্য যেটা ইউজ করছি সেটা হচ্ছে হিমালয়ার বেবি পাউডার। হিমালয়ার বেবি পাউডার আমি এই কারণে ইউজ করি, ফার্স্ট অফ অল পাউডার ইজ নট এট অল সাজেস্টেড বাই দ্য ডক্টরস টু ইউজ টু ইউর বেবি স্কিন, কেননা পাউডারটা ভীষণ ড্রাই হয় আর বেবির স্কিনের মধ্যে স্কিন তো খুব সফট থাকে, খুবই জেন্টেল থাকে। তো তুমি যখন সেখানে এমন কোনো প্রোডাক্ট ইউজ করবে যেটা তোমার স্কিনকে, বেবির স্কিনকে ড্রাইয়ের মধ্যেই আরও ড্রাই করে দেবে, সেক্ষেত্রে কিন্তু অনেক রেড র্যাশেস হওয়ার বা অনেক ধরনের ইনফেকশন হওয়ার চান্সেস আছে। তো আমি পাউডার বেসিক্যালি ইউজই করি না সেরকমভাবে। আমার কাছে পাউডার ইউজ মানে হচ্ছে যখন আমি বাচ্চার মাথায় কাজল লাগাই বা পায়ের তলায় বা এই সাইডে কাজল লাগাই, আমি তখনই ওটার উপরে ইউজ করার জন্য পাউডার ইউজ করি। আর গরমের সময় আমি আন্ডারআর্মসে একটু পাউডার ইউজ করি, তাছাড়া আমি একদমই পাউডার ইউজ করি না। বাচ্চাদের জন্য তুমি যত পারবে লুব্রিকেটিং প্রোডাক্টস ইউজ করা উচিত, লাইক ক্রিম বা লোশন
বা অয়েল, এই ধরনের জিনিস ইউজ করা উচিত যেটা স্কিনকে ময়েস্ট রাখবে। ইউ শুড নট গো ফর এনি কাইন্ড অফ প্রোডাক্ট উইচ উইল মেক ইউর বেবি স্কিন ড্রাই। সো এই জন্য আমি হিমালয়ার প্রোডাক্টটাই ইউজ করছি, কারণ এটা সেরকমভাবে কোনো সাইড এফেক্ট আমি দেখতে পাইনি। ওকে, তোমাদের বাচ্চাদের বেবি প্রোডাক্টের সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা মানে মাস্ট হ্যাভ, সেটা হচ্ছে এই জিনিসটা, হিমালয়ার ডাইপার র্যাশ ক্রিম। ওকে, এবার আমি এখানে জানি অনেকজনের অনেক রকম মত থাকে এবং ম্যাক্সিমাম মায়েরা বা তাদের বাড়ির রিলেটিভরা, বিশেষ করে তাদের আত্মীয় পরিজন, মা বাবা শ্বশুর শাশুড়ি এবং যারা অন্যান্য রিলেটিভ আছে, সবাই একটা কথা খুব কমনলি বলে যে না, বাচ্চাদেরকে ডাইপার পরানো উচিত না, বাচ্চাদেরকে খুলে রাখা উচিত, ক্লথ ইউজ করা উচিত। বাট আমার ডাক্তারকে আমি যখন জিজ্ঞেস করেছিলাম, উনিও আমাকে এটা সাজেস্ট করেছিলেন যে হ্যাঁ, তুমি যতটা পারবে ওপেন রাখতে পারো, বাট হ্যাঁ, ডাইপার ইউজ করতে পারো। বেসিক্যালি বাচ্চাদের ডাইপারটা তৈরিই হয়েছে এই পারপাসেই। তো সেই জন্য এমন না যে ডাইপার লাগিয়ে রাখলে বাচ্চার র্যাশ হয়ে যাবে বা বাচ্চার কোনো রকম কোনো এক্সট্রা প্রবলেম হবে। হ্যাঁ, তোমাকে কিছু প্রিকশন মেনটেন করতে হবে, কারণ আমার মনে হয় তুমি যদি একটা বাচ্চাকে ক্লথ ডাইপার বা এমনি কোনো নর্মাল কাপড় যেটা আমরা আগে ইউজ করতাম সেরকমের মধ্যে রেখে দাও, অ্যান্ড ইউ আর ওয়ার্কিং, তুমি তো সারাক্ষণ বাচ্চার দিকে তাকিয়ে বসে থাকতে পারবে না, কখনো না কখনো তুমি কাজ করছো। তো সেই সময় যদি কখনো এরকম হয় বা ওভারনাইট বা কোনো সময় বাচ্চা হয়তো ইউরিন পাস করলো এবং সেটা অনেকক্ষণ তোমার চোখে এলো না, তো এইভাবে বাচ্চা কিন্তু অনেক সময় ভেজা থেকে যাবে, আর এখান থেকে ওর অনেক রকমের র্যাশ হতে পারে, নিউমোনিয়া পর্যন্ত হতে পারে। তো তুমি যদি সেটা চ্যালেঞ্জটা নিতে পারো যে এভরি টাইম ইউ উইল স্টে দেয়ার উইথ ইউর কিড, কি যখনই ও ইউরিন পাস করছে বা স্টুল পাস করছে, অ্যান্ড এভরি টাইম ইউ আর দেয়ার টু চেঞ্জ ইট এভরি টাইম, বিকজ যে কোনো একটা নিউ বর্ন দিনের মধ্যে 8 থেকে 10 বার মানে স্টুল ইউরিন পাস করে যখন বাচ্চাটার জন্ম হয়। তো ওই সময় তোমার যদি মনে হয় যে না, ইউ ক্যান স্টে দেয়ার, ইউ ক্যান প্রেজেন্ট দেয়ার ফর ইউর কিড, তো তুমি ডেফিনেটলি ক্লথ ডাইপার ইউজ করতে পারো। বাট যেসব মায়েদের ক্ষেত্রে এটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, যারা ওয়ার্কিং মাদার বা যাদের আরও অনেক ফ্যামিলির কাজকর্ম থাকে বা দেখতে হয়, বা যাদের বাড়িতে অনেকজন থাকে না টু টেক কেয়ার অফ দ্য বেবি, যারা মানে নিউট্রাল ফ্যামিলিতে থাকে, সেক্ষেত্রে আই উইল সাজেস্ট ইউ টু গো ফর দ্য ডাইপার, বিকজ আমিও ইনিশিয়ালি ক্লথ ডাইপার ইউজ করেছি। ইট ইজ নট অ্যাট অল ইউজফুল। এখানে মানে তোমার ইনস্ট্যান্ট মানে 10 বার যদি বাচ্চা ইউরিন পাস করে, তোমাকে 10 বার 10টা ক্লথ ডাইপার নিয়ে রেডি থাকতে হবে টু চেঞ্জ ইট আফটার এভরি টাইম। তুমি বাচ্চাকে কিন্তু ভেজা ডাইপারে রাখতে পারবে না, অ্যান্ড দেন আগেন টু ক্লিন ইট, দেন আগেন টু ড্রাই ইট, অ্যান্ড দেন আগেন টু ইউজ ইট, ইটস ভেরি মেসি, লট অফ টাইম কনজিউমিং অ্যান্ড ভেরি টায়ারিং। নতুন মায়েদের জন্য এটা খুব ডিফিকাল্ট আনটিল অ্যান্ড আনলেস ইউ হ্যাভ আ হাউস হেল্প। তো আমি সেই জন্য আই সুইচ টু ডাইপার। প্রথমে আমি প্যাম্পার্স ইউজ করতাম, আই উইল কাম ব্যাক টু দ্যাট। ডাইপার আমি কি ইউজ করি আমি বলবো, বাট আমার আজ অবধি, আমার বাচ্চার 6 মাস বয়স, এখনও অবধি আমার বাচ্চার একবারই র্যাশ হয়েছিল, সেটাও একটা কারণে, কারণ অনেকটা টাইম ও ডাইপার থেকে গেছিলো, কারণ আমি খুব মানে আমার হাই ফিভার ছিল, আমার শরীর খুব খারাপ ছিল, তো সেরকমভাবে আমি ভালো করে ওকে সেদিনটা নোটিস করতে পারিনি। তো একটা লং টাইমের জন্য মানে 7-8 ঘন্টার জন্য ও একটা ডাইপারে থেকে গেছিলো, যার জন্য নেক্সট ডে ওর একটু র্যাশ হয়েছিল। বাট সেই একটা ঘটনা ছাড়া এখনও পর্যন্ত 6 মাসে ওর একটাও র্যাশ হয়নি, ট্রাস্ট মি। তো আমার কাছে এই ক্রিমটা সবসময় অ্যাভেলেবেল থাকে, হিমালয়ার ডাইপার র্যাশ ক্রিম। এটা খুবই ভালো, আমি একবার ইউজ করেছি আর আমার নেক্সট ডে অলমোস্ট বাচ্চার র্যাশ পুরো ক্লিন হয়ে গেছে। তো তোমরা একটা কাজ করতে পারো, যারা যারা ডাইপার ইউজ করবে, প্রত্যেকবার ডাইপার ইউজ করার আগে এই ক্রিমটা একবার অ্যাপ্লাই করে নিতে পারো, তাতে কোনো রকম র্যাশ হবে না, ঠিক আছে? এটা নিয়ে আমি আরও কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব আগে। তো চলো নেক্সট প্রোডাক্টটা দেখে নিই, যেটা ওর হেয়ার কেয়ার প্রোডাক্ট। সো হেয়ার কেয়ারের জন্য যেটা আমি ইউজ করছি সেটা হচ্ছে সেটাফিলের ক্লিনজার। এটা হচ্ছে সেটাফিলের বেবি জেন্টেল ওয়াশ শ্যাম্পু। এটা ডেলিকেট স্কিন অ্যান্ড হেয়ারের জন্য। এটা আমি শুধু বেবির হেয়ারে ইউজ করি না, এটা আমি বডিতেও ইউজ করি, কারণ এটা হেড টু টো মানে যেটা মাথা থেকে পা পর্যন্ত এটা ইউজ করতে পারবে অ্যাজ এ ক্লিনজার। এটা আমি একটুখানি জলেও মিশিয়ে দিই, আর তার সাথে সাথে একটা পাম্প করে আমি বাচ্চাকে ভালো করে
লাগাতে পারি। এটা ভীষণভাবে মানে ভালো, কোনো রকম কোনো সাইড এফেক্ট নেই, কোনো প্রবলেম হয়নি, কোনো র্যাশেস কিচ্ছু হয়নি। এটাতে খুব সুন্দর একটা স্মেল আছে, বাচ্চাও খুব মানে ওর জন্য এটা বেস্ট প্রোডাক্ট আমি বলতে পারি। তো তোমরা এই ক্লিনজারটা ইউজ করতে পারো। অ্যাপার্ট ফ্রম দ্যাট তোমরা মামা আর্থেরও ক্লিনজার ইউজ করতে পারো বা সেরামেটেরও ক্লিনজার ইউজ করতে পারো, যেটা মার্কেটে অলরেডি অ্যাভেলেবেল আছে। ওকে, এটা ছাড়া আরেকটা বেবি শ্যাম্পু আছে। ইউজুয়ালি এই শ্যাম্পুটা আমি ওর জলের মধ্যে কখনো কখনো দিই স্নান করার আগে, বাট এটা আমি এখনও পর্যন্ত ওর বডিতে ইউজ করিনি, আমি সেটাফিলেরই ইউজ করি। এটা ছাড়া কাজল আমি কি ইউজ করি আমি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আমি হিমালয়ের কাজল ইউজ করি। তো এটা ভীষণ অর্গ্যানিক একটা কাজল। এটা আমি ওর ফোরহেডে, আমি আইসে একদমই কাজল ইউজ করি না এবং একদম সাজেস্ট করি না, কারণ ডাক্তার এটা স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে। অনেকের ধারণা থাকে যে চোখের মধ্যে কাজল লাগালে চোখটা বড় হয়ে যায়, খুব ভালো হয়ে যায়, এরকম কোনো কিছু নেই। ওর যেরকমভাবে ও জন্মেছে ওর চোখটা সেরকমই থাকবে, কাজল লাগালে কখনোই বড় হবে না। সো কাজলটাও আমি একদম শুরুতে লাগাতাম না, ফার্স্ট 1 মান্থ আমি কিচ্ছু অ্যাপ্লাই করিনি। বাট যেহেতু একটা মানে সংস্কার আছে যে নজর লেগে যাবে বা এরকম কালো টিপ দিয়ে রাখা উচিত, তাই আমি ছোট্ট করে কালো টিপ একটা ইউজ করি। এটা স্কিন ফ্রেন্ডলি ভীষণভাবে, এটাতে কোনো রকম র্যাশ হয় না, আর ভীষণই ময়েস্ট আর খুব ক্রিমি টেক্সচার, তো সেই জন্য আমি এটা ইউজ করি। এটার উপরে আমি জাস্ট ওই হিমালয়ের পাউডারটা একটুখানি দিয়ে দিই। এটা তোমরা ইউজ করতে পারো, এটা একদমই র্যাশ ফ্রি। ওকে, নেক্সট এটা না দেখালেও নয়, কারণ আমার মনে হয় যেটা সব মাদেরই আছে, বাচ্চার জন্য এটা একটা মাস্ট হ্যাভ। এই চিনিটা আমি আমার একটা প্যাকেজেই পেয়েছিলাম, তো এটা আমি ইউজ করি আমার ছেলের জন্য, এটা তো কোনো সমস্যা হয় না। সো এটা হচ্ছে আমার ফার্স্ট ক্যাটাগরির প্রোডাক্ট, যেটা আমি বলেছিলাম যে স্কিন কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ারের জন্য যে প্রোডাক্টগুলো তোমাদেরকে দেখানোর ছিল। সো চলো গোয়িং ফর দ্য নেক্সট ক্যাটাগরি। সো নেক্সট ক্যাটাগরিতে আমি তোমাদেরকে দেখাবো নেল কেয়ার টিপ। তো আমি নেল কেয়ারের জন্য কি কি ইউজ করি বাচ্চা, তো ইনিশিয়ালি আমার অতটা মানে নলেজ ছিল না, তো আমি আমার যে পার্সোনাল নেল কাটার ছিল আমি সেটাকে ইউজ করতাম ভালো করে, ডেটল কটনের মধ্যে নিয়ে সেটাকে ক্লিন করে এভরি টাইম আই ইউজ টু ইউজ দ্যাট। বাট তারপরে আমি দেখলাম যে না, ওটার মধ্যে ভীষণ ধার আছে আর ও এত ছটফট করে, যে কোনো সময় কিন্তু ওটা ওর লেগে যেতে পারে বা কেটে যেতে পারে, যার জন্য আই সুইচ টু দিস প্রোডাক্ট। এটা হচ্ছে লাভ ল্যাপের একটা নেল কেয়ার কিট, যেটার মধ্যে একটা নেল সিজার আসছে, একটা নেল কাটার আসছে, একটা টুইজার আসছে আর একটা বাফার আসছে। সো আমার বেবির এখন 6 মাস বয়স, এর মধ্যে সবথেকে যেটা ইউজফুল আর সবথেকে আমি যেটা ইউজ করেছি বেশি সেটা হচ্ছে টুইজার, কাটার আর সিজার। তো সিজারটা আমি কেন ইউজ করি, কখনো কখনো কি হয় বাচ্চার নখের পাশের যে স্কিনগুলো থাকে সেগুলো ভীষণভাবে ড্রাই হয়ে যায়, তো কখনো চামড়াটা এরকম পাশ দিয়ে বেরিয়ে থাকে, তো সেটা কাট করার জন্য আমি এই সিজারটা ইউজ করি। এটা খুব সেফ, এই যে এটার মধ্যে একদম ধার নেই, এটা খুব সেফ, এটা যে কোনো সময় আপনারা ইউজ করতে পারেন। কাটার, নেল কাটার যেটা আমি ইউজ করি সেটাও খুব ভালো এবং ভীষণভাবে প্রোটেক্টেড, এটাতে কেটে যাওয়ার কোনো ভয় নেই আর খুব হ্যান্ডি। এই টুইজারটা খুব হেল্পফুল হয়, কেননা বাচ্চাদের নেল এই সময় ভীষণ ফাস্ট গ্রো করে, তো সবসময় এরকম হয় না যে মানে এভরি 3-4 দিন অন্তর অন্তর নেল কাটতে পারছি। সপ্তাহে 1 দিন নেল তো তোমাদেরকে কাটতেই হবে, বাট 3-4 দিন পরেও কখনো কখনো দেখতে পাবে ওদের খুব টেন্ডেন্সি থাকে এরকম খামচানোর বা চুল টেনে ধরা বা গলার কাছে এরকম করার। তো এর ফলে কী হয়, আমাদের বডিতে যে একটু ময়লা থাকে সেটা ওদের নখের মধ্যে খুব তাড়াতাড়ি ঢুকে যায়, আর সেই নখগুলো ওরা আবার মুখের মধ্যে দেয়। তো সেই ক্ষেত্রে টুইজারটা খুব হেল্পফুল। অ্যাটলিস্ট যদি তুমি নেল কাট না করো বা নেল ততটা বড় না হয়, কাট করার উপযোগী না হয়, তো তুমি এই টুইজারটা দিয়ে ওই ডার্টগুলো পরিষ্কার করতে পারবে। সো দিস ইজ ভেরি হেল্পফুল। বাফারটা আমি এখনো ইউজ করিনি, কারণ ওর নখগুলো এখনো এত বড় হয়নি যে বাফারের দরকার পড়েছে। একটু বড় হলে এই বাফারটা ইউজ করতে পারো। বাফারটা হচ্ছে তোমার বেসিক্যালি নেলের কাটার পরে যে এজটা থাকে সেটাকে ব্লান্ট করার জন্য, খুব শার্প এজ থাকে তো সেটাকে ব্লান্ট করার জন্য বাফারটা ইউজ করা হয়। বাট ওটা একটু বড় হলে আমি ইউজ করবো, এখনও পর্যন্ত আমি ইউজ করা শুরু করিনি। এখনও পর্যন্ত এই প্রোডাক্টটা আমি তো 10 out of 10 রেটিং দেবো, বিকজ দিস ইজ ভেরি সেফ অ্যান্ড ভেরি হেলদি ফর মাই বেবি আপ টিল নাও। এখন
এখনও পর্যন্ত ওর কিন্তু একবারও নেইল কাটতে গিয়ে কোনোভাবে স্কিন কাট হয়নি, খুব সুন্দরভাবে কেটে যায়। সো ইউ ক্যান ডেফিনেটলি গো ফর দিস ওয়ান। ওকে, সো দিস ওয়াজ মাই সেকেন্ড ক্যাটাগরি। তো থার্ড ক্যাটাগরিতে আমি যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমি আমার বাচ্চার জন্য কি ফিডিং বটল ইউজ করি আর কিভাবে সেটাকে ক্লিন এবং হাইজিনিক রাখি। সো আমি এখানে দুটো ফিডিং বটল ইউজ করি, একটা হচ্ছে ফিলিপসের অ্যাভেন্ট আর আরেকটা হচ্ছে পিজিয়ানের বটলটা। এখানেও এরকমভাবে এমএলটা দেওয়া আছে আর এখানেও এরকমভাবে এমএল দেওয়া আছে আর এরকমভাবে আউন্স দেওয়া আছে। সো ফার্স্ট তো আমি পিজনেরটাই ইউজ করতাম। আমি এটা ছাড়াও আরেকটা ব্র্যান্ডের বটল ইউজ করেছি, সেটা হচ্ছে মরিসনের, বাট একদমই ইউজফুল না। খুব বেশি দিন ইউজ করতে পারিনি, 1-2 মাসের মধ্যে ওটা একদম খারাপ হয়ে যায়, ইয়েলোইশ হয়ে যায়, একদম আমার ভালো লাগেনি। পিজিয়ানের এই বটলটা বেসিক্যালি একটা পাম্পিং বটল। আমি ব্রেস্ট পাম্পার কিনেছিলাম একটা, সেইখানে এটা অ্যাটাচ ছিল, বাট যেহেতু পরে আর ইউজ করতে হয়নি আমাকে ব্রেস্ট পাম্পারটা, তো আমি এই বটলটা ইউজ করে নিয়েছি। ইনিশিয়ালি এটা ঠিক ছিল, বাট আমার বেবি একটু বড় হওয়ার পর এটার নিপলের যে হোলটা থাকে সেটার কতগুলো নাম্বার থাকে 1, 2, 3, সেটা চেঞ্জ করার হয়। তো এটা খুব ছোট ছিল, তো ওই জন্যও সাফ করতে পারতো না। তো সেটা আমি আর এটার যে নিপলটা আছে সেটাও একদম সিলিকন বেসড না, একটু হার্ড, তার জন্য আই সুইচ টু দিস ওয়ান। এটা আমি ফার্স্ট ক্রাই থেকে কিনেছি। দিস ইজ ভেরি ইউজফুল। এটার যে নিপলটা আছে সেটা পুরোপুরি সিলিকনের আর অনেকটা বড়। এটা বাচ্চাকে একদম মানে মাদার ব্রেস্টের মতনই একদম ফিল দেয়, তো এটা খুব ওদের জন্য কমফোর্টেবল থাকে। আর এটাতে আমি যে নাম্বারটা ইউজ করছি সেটা হচ্ছে নাম্বার 2। এটা এখন ওর 6 মাস বয়স, তো ওর জন্য এই নাম্বারের নিপলটা একদম পারফেক্ট। এটাকে আমি বটল যখনই ইউজ করি, যেরকম পুরনো মানে প্রসেস আছে আর কি, যে ফুটিয়ে ভালো করে ঠান্ডা করে বটল ইউজ করা, আমি সেটাই ইউজ করছি। আর এটা আমি প্রায় 3 মাস ধরে ইউজ করছি। প্রত্যেক দিন আমি অনেকবার করে ফুটাই, তারপরেও কিন্তু এই বটলটা এতটাই ক্লিন আছে। বটল পরিষ্কার করার জন্য আমি যে ক্লিনজারটা ইউজ করি সেটা হচ্ছে মরিসনের ক্লিনজার। সো আমি কি করি, একটুখানি মানে এই 5 ড্রপ মতো আমি মরিসনের ক্লিনজারটা একটা বোতলে দিয়ে ওটাতে একটু জল নিয়ে নিই, দিয়ে ভালো করে শেক করে ওই লিকুইডটাই আমি অন্যান্য বটলগুলোতেও দিয়ে দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখি। তারপরে আমি এই ব্রাশটা দিয়ে, এটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম, ভেরি সফট অ্যান্ড ইউজফুল। তো এটা আমি বটল ব্রাশই, ভীষণই সফট, রাবার ম্যাটেরিয়ালের। তো এটাই আমি ইউজ করি বটল ক্লিনিংয়ের জন্য। তো আগে শুরুতে যখন আমি বটল ক্লিন করতাম, প্রত্যেকটা ফিডের পর বটল ক্লিন করতাম না। এখন আমি কি করি, প্রত্যেক দিন একবার করে বটল ক্লিন করি খাওয়ানোর আগে, আর বারবার করে গরম করি, মানে ফুটাইটা বারবার, বাট ক্লিন করি আমি একবার, কারণ অলরেডি ওটা জলে ফুটছে, তো ওটা অটোমেটিক্যালি জার্মস চলেই যায়। ফোটানোর একটা টেকনিক আমি বলবো, যে যেইগুলো একটু ব্র্যান্ডেড বটল সেগুলো বেশিক্ষণ, মানে তুমি যদি জলটা যখন গরম হচ্ছে তখনই যদি বটলটা দিয়ে দাও, আর যতক্ষণ ওটা বয়েল হচ্ছে ততক্ষণ যদি বটলটা থাকে, তাহলে কোনো অসুবিধা নেই, 5 থেকে 10 মিনিট তুমি ফুটাতে পারো। শুরু থেকে বটলগুলো একদমই ওই কন্টেনারে রাখা উচিত না, তাতে করে বটল থেকে প্লাস্টিকের মেটেরিয়ালগুলো সমানে বেরোতে শুরু করে এবং সেটা বাচ্চার পেটেও যেতে পারে যখন তুমি দুধ খাওয়াবে। সেই জন্য একবারে জলটা পুরো ফুটিয়ে বয়েল করে তারপর ওই বোতলটাকে রেখে 2-3 মিনিট মানে আরেকটু ফুটিয়ে বন্ধ করে দেওয়া উচিত, আর ওটার মধ্যেই রেখে দেওয়া উচিত, তাতে করে এই প্লাস্টিকটা খুব বেশি বয়েল না হওয়ার ফলে সেখান থেকে কোনো ক্ষতিকর মেটেরিয়াল বেরিয়ে আসবে না। সো আমি তোমাদের সাথে যেটা শেয়ার করলাম সেটা হচ্ছে বটল টিপস, আর আমি কীভাবে ওটাকে ক্লিন রাখি আর কোন ফিডিং বটলটা ইউজ করি। নাও আর দুটো জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করব, একটা হচ্ছে আমার বেবির ডাইপার আর একটা হচ্ছে মেডিসিন। সো যে ডাইপারটা আমি এখন ইউজ করছি সেটা হচ্ছে কমফি লিটল বেবি প্যান্ট। আমার মনে হয় না এটা তোমরা খুব বেশি ইউজ করেছো বা এটার নাম খুব একটা বেশি শুনেছো, বাট আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, দিস ডাইপার হ্যাজ বিন ভেরি ভেরি ইউজফুল ফর মাই বেবি।
আমি এটাকে 1 মান্থের পর থেকে আমি এটাকে ইউজ করছি, ডাইপারটাকে। শুরুতে আমি প্যাম্পার্স ইউজ করতাম। প্যাম্পার্সের ডাইপার ভীষণই ভালো, কোনো দিন কখনো র্যাশ হয় না। বাট প্রবলেমটা কি হয়, প্যাম্পার্সের যে কস্টিংটা সেটা অনেকটা হাই। আর এটা মানে যে পুরোটাই ডাইপারে ইউজ করে যেসব মায়েরা, তাদের জন্য মানে একটা রেঞ্জ অবধি অ্যাভেল করাটা পসিবল, কিন্তু আমার জন্য সেটা পসিবল হয়নি, বিকজ সেখানে ডাইপারগুলো একটু বেশি কস্টলি ছিল। আর তখন আমি আমার একটা বন্ধুর থেকে আমি এইটার সাজেশন পেয়েছিলাম, কমফি লিটল বেবি প্যান্টস। আর আমি ফার্স্ট টাইম ভেবেছিলাম ঠিক আছে একবার ইউজ করে দেখি যে এটা কেমন। বাট আমি ফার্স্ট ডে থেকে যখন থেকে ইউজ করা শুরু করেছি, দিস হ্যাজ বিন লাইক অ্যামেজিং ফর মাই বেবি। এটা খুব সুন্দর একটা প্রোডাক্ট। আজ অবধি কখনো আমার বাচ্চার এতটুকু র্যাশ বেরোয়নি, আর ভীষণই কমফোর্টেবল। আর এটার যে ডাইপারের যে মানে দেখতে যে স্ট্রাকচারটা আছে, সেটা একটা প্যান্টের মতো। এটা আমি তোমাদের সাথে খুলে দেখাচ্ছি। এটা ডাইরেক্টলি তোমরা পরাতে পারবে, আর বাচ্চাও ভীষণ কমফোর্টেবল থাকবে। সো এটা দেখতে হচ্ছে ঠিক এরকম। এখানে অ্যারো দেওয়া আছে, আর এখানে লেখাও আছে যে অ্যারোটা যেদিকে থাকবে সেদিকটা ফ্রন্ট সাইড, আর উপরের দিকের অ্যারোটা আর নিচের দিকের অ্যারো যেটা থাকবে সেটা হচ্ছে ব্যাক সাইড। তো এটা বুঝতেও কোনো অসুবিধা হবে না। প্লাস এখানে একটা ওয়েট ইন্ডিকেটার দেওয়া আছে, ওয়েটনেস ইন্ডিকেটার দেওয়া আছে। মানে যখনই বাচ্চার ইউরিন অনেক বেশি হয়ে যাবে বা যখন ডাইপার চেঞ্জ করার সময় আসবে, তখন এই যে ইন্ডিকেটারটা ইয়েলো লাইন দুটো দেখতে পাচ্ছেন, এই ইয়েলো লাইনগুলো ব্লু হয়ে যাবে। তো তখন তুমি বুঝতে পারবে যে ডাইপারটা এখন চেঞ্জ করার সময় হয়ে গেছে। এটা ভীষণই কমফোর্টেবল, আর এরকম দেখতে একদম প্যান্টের মতো, খুবই কমফোর্টেবল। এটাকে কোনোভাবে স্টিক করার প্রয়োজন হয় না। তো এই জিনিসটা আমি প্রায় 4-5 মাস ধরে ইউজ করছি, আর আমার তো খুব ভালো রেজাল্ট হয়েছে। এটা ভীষণই মানে রিজনেবল প্রাইস। যেমন আমি এখন আমার বাচ্চার জন্য যেটা ইউজ করছি সেটা হচ্ছে প্রত্যেকটা এজের জন্য মানে ওয়েট অনুযায়ী তুমি ডাইপার পারচেস করতে পারো। এখানে লেখা আছে এটার সাইজটা হচ্ছে মিডিয়াম, আর এটার ওয়েটটা হচ্ছে 7 to 12 কেজি। তো আমার বেবির এখন যা ওয়েট সেই অনুযায়ী এটা হচ্ছে ওর জন্য একটা পারফেক্ট ডাইপার। তো আমি যখনই কিনি একসাথে কম্বো কিনে নিই। তো কম্বো মানে হচ্ছে 40টা প্যান্টস থাকে একটা প্যাকেটে। তো আমি 3টের কম্বো কিনি, মানে 120টা প্যান্টস, আর আমার মোটামুটি 850 টাকা লাগে। তো আমার এটা খুব রিজনেবল লাগে, আর মানে এটা বাচ্চার জন্য খুব হেলদি। এই ডাইপারটার জন্য তোমরা ডেফিনেটলি যেতে পারো। এটা অ্যামাজনে পেয়ে যাবে, যদি কেউ লিঙ্ক চাই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আমি যে ওয়াইপসটা আমার বাচ্চার জন্য ইউজ করি সেটা হচ্ছে মরিসনের ওয়াইপস। আর এটাও একটা খুব রিজনেবল ওয়াইপস, আর এটা আমি অ্যামাজন থেকে পারচেস করি। এটা আমি একসাথে 6টা ওয়াইপস কিনে নিই, যেটা অ্যারাউন্ড 350 টাকার মতো পড়ে। তো আগে আমি যেটা ইউজ করতাম সেটা হিমালয়ের ওয়াইপস ছিল, বাট সেটা একটু কস্টলি হতো। এটাও অলমোস্ট সেম পারপাস সার্ভ করে, আর কোনো প্রবলেম হয় না, ভীষণই জেন্টেল আর সফট। তো এটা আমি ইউজ করি। ইউজুয়ালি ওয়াইপস আমি শুধুমাত্র মানে পটি ক্লিন করার জন্যই ইউজ করে থাকি। আমি ওর ফেসে বা গায়ের কোথাও কোনো পারপাসের জন্য ওয়াইপস ইউজ করি না, সেক্ষেত্রে আমি ক্লথই ইউজ করি। কিন্তু শুধু পটি ক্লিন করার জন্য আমি ইউজ করি। তো এটা আমার খুব হেল্পফুল এই ওয়াইপটা, আর একদম রিজনেবল প্রাইসে। তো তোমরা এটা ইউজ করতে পারো। এখন আমি তোমাদের সাথে আমার বাচ্চার জন্য আমি কী মেডিসিন ইউজ করি আমি সেগুলো শেয়ার করতে চলেছি। এটার আগে একটা ডিসক্লেমার আমি ডেফিনেটলি দেবো যে আমি যে মেডিসিনগুলো ইউজ করছি এটা এমনটা না যে সব বাচ্চার সেম মেডিসিন ইউজ হবে। কিন্তু আমি এই কারণে দেখাচ্ছি কারণ কিছু কিছু মেডিসিন একদমই সেমই থাকে এবং সব বাচ্চাদেরকেই অলমোস্ট সেই মেডিসিনই দেওয়া হয়। আর আমি পারপাসগুলোও তোমাদেরকে বলবো যে কোনটা মাস্ট হ্যাভ তোমাদের কাছে থাকা উচিত, আর বাকি ডাক্তার যেটা প্রেসক্রাইব করবে অবশ্যই তোমরা সেটাই ইউজ করবে। তো ফার্স্ট অফ অল যেটা ডাক্তার প্রেসক্রাইব করবে ওর জন্মানোর সাথে সাথেই, মানে 10-15 দিন পর থেকে বা খুব বেশি হলে 1 মাস পর থেকে তোমরা এটা ইউজ করা শুরু করে দেবে, এবং এটা মোটামুটি 1 বছর পর্যন্ত এই ওষুধটা তোমাদেরকে বাচ্চার জন্য ইউজ করতেই হবে। সেটা হচ্ছে ভিটামিনের ড্রপস। কারণ এটা মানা হয় যে মায়ের দুধ যেটা বাচ্চারা খায়, মানে ব্রেস্ট মিল্কেও ভিটামিন খুব কম থাকে, আর ফর্মুলা মিল্কে তো থাকেই না প্রায়। তো বাচ্চারা কিন্তু সেরকমভাবে যতদিন ব্রেস্ট ফিড করে ভিটামিনটা তারা পায় না, ভিটামিন ডি। তো সেই কারণে এই ড্রপটা সাজেস্ট করা হয় যে বাচ্চার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, আর আপ টিল 1 ইয়ার। তো আমাকে যেটা ডাক্তার প্রেসক্রাইব করছে সেটা হচ্ছে ভিটানোভা D3।
এটা ছাড়াও অন্যান্য ব্র্যান্ডের সেম কম্পোজিশনের ওষুধ আছে, যেটা হয়তো তোমাদেরকেও বাচ্চাদের জন্য এই মেডিসিনটা ডাক্তার প্রেসক্রাইব করে থাকবে, হয়তো নাম আলাদা হতে পারে বাট কম্পোজিশন সেম। তো আমি যেটা ইউজ করি বাচ্চার জন্য সেটা হচ্ছে ভিটানোভা D3। এটা প্রত্যেক দিন একবার দিতে হয় দিনে, আর 10টা ড্রপ মতো ওকে দিতে হয়। উইদাউট ফেল ইউ শুড ইউজ দিস মেডিসিন আপ টিল 1 year। ওকে, তো সেকেন্ড যেটা মেডিসিন যেটা মাস্ট হ্যাভ না, কোনো প্রয়োজন পড়লে বা সেরকম যদি কিছু ডাক্তার দেখে সেক্ষেত্রেই হয়তো সাজেস্ট করে, বাট এটা তোমার বাচ্চার জন্য জরুরি এবং দরকারি। বিশেষ করে 2-3 মাসের পর থেকে এই মেডিসিনটা ডাক্তার ডেফিনেটলি সাজেস্ট করবে তোমাকে। সেটা হচ্ছে জিঙ্কোভিট। সেম, যদিও ব্রেস্ট মিল্কে এই সমস্ত কিছুই থাকে, জিঙ্ক অক্সাইড থাকে, ভিটামিনস থাকে, মিনারেলস থাকে, যেগুলো দরকার বাচ্চার জন্য সবই থাকে, আয়রন থাকে, কিন্তু তার মধ্যে যেটা সবথেকে কম পরিমাণে থাকে সেটা হচ্ছে জিঙ্ক, আয়রন আর ভিটামিন D3। তার জন্য এক্সট্রা এই ড্রপগুলো দেওয়া হয় যাতে করে সেই ঘাটতিটা পুজিয়ে যায়। তো জিঙ্কোভিট যেটা এটাও আমাকে ডাক্তার 3 মাস পরেই সাজেস্ট করেছিল, কারণ ওর যখন হিমোগ্লোবিন টেস্ট করা হয়েছিল তখন ওর মানে আয়রনের ডেফিসিয়েন্সি একটু ছিল, যার জন্য এই মেডিসিনটা আমাকে সাজেস্ট করেছিল ডাক্তার, জিঙ্কোভিট। আর তার সাথে সাথে টোনোফেরন ড্রপস, এটা হচ্ছে আয়রন ট্যাবলেট, মানে আয়রনের ড্রপস। এটাও দিনে একবারই দিতে হয়, 6টা মতো ড্রপ। আর জিঙ্কোভিট যেটা সেটা 10টা ড্রপ দিতে হয়। ডেফিনেটলি আমি বারবার বলছি, ইউ অলওয়েজ শুড গো উইথ দ্য ডক্টরস প্রেসক্রিপশন, বাট এই 3টে মেডিসিন কোনো না কোনো সময় তোমাদের বাচ্চার মাস্ট হ্যাভে থাকবেই। একটা হচ্ছে ভিটামিন D3, একটা হচ্ছে জিঙ্ক অক্সাইডের মেডিসিন, আর আরেকটা হচ্ছে আয়রন ড্রপস, চাই বাচ্চা ফর্মুলা ফেড হোক বা ব্রেস্ট ফিড হোক। ওকে, এটা ছাড়া যেটা মাস্ট হ্যাভ তোমাদের কাছে থাকবে বা তোমাদের ইউজ করার জন্য ডাক্তার দেবে বা থাকা উচিত, সেটা হচ্ছে এই মেডিসিনটা। এটা হচ্ছে ডিকোলিক। এই মেডিসিনটার নাম হচ্ছে ডিকোলিক। এই ডিকোলিক ড্রপটা বেসিক্যালি নিউবর্ন বাচ্চাদের সঙ্গে সঙ্গে দিয়ে দেয়, কারণ বাচ্চাদের অনেক সময় ভীষণভাবে গ্যাস হয় পেটে, তো যার জন্য। আর নিউবর্ন যারা, তাদের 2 থেকে 3 মাস পর্যন্ত এই প্রবলেমটা থাকবেই। ইভেন আমার 6 মাসের বাচ্চা, তারও কিন্তু এখনও এই গ্যাসের প্রবলেমটা আছে, যার জন্য বাচ্চা হয়তো খুব ঘ্যান ঘ্যান করে বা মাঝে মাঝে কাঁদে, বিশেষ করে যারা নিউবর্ন। আর মারা তখন বুঝতে পারে না যে কেন এত ঘ্যান ঘ্যান করছে বা কেন কাঁদছে, কারণ তাদের পেটে ব্যথা করে, যেটা তারা বলতে পারে না। তো ডিকোলিক 6 ড্রপ মতো আমি তখন দিতাম যখন ওর খুব বেশি কাঁদতো, কোনোভাবেই চুপ করতো না, চাই দুধ খাইয়ে হোক, চাই ওকে নিয়ে ঘুরিয়ে হোক, কোনোভাবে চুপ করতো না। তখন আমি বুঝতে পারতাম যে ওর গ্যাসের জন্য পেটে ব্যথা করছে। তো সেই জন্য এই ড্রপটা আমাকে ডাক্তার শুরু থেকেই লিখে দিয়েছিল, তখন আমি এটা ইউজ করতাম। এটা ভীষণই সেফ, অবশ্যই ডক্টর প্রেসক্রাইব মানে সেফ, কিন্তু কখনো এরকম হয় না যে আমরা ভাবছি পেটে ব্যথা তার জন্য আমরা দিয়ে দিলাম, বাট অ্যাকচুয়ালি পেটে ব্যথা না, অন্য কোনো কারণে হয়তো কাটছে, বাট সেই সময়ও কোনো অসুবিধা নেই, তোমরা দিতে পারো। এটা ছাড়া 2টো মেডিসিন যেটা আমি সবসময় আমার পাশে রাখি, একটা হচ্ছে অ্যাসকোরিল। এটা হচ্ছে কাশির মেডিসিন বা ঠান্ডা লাগার মেডিসিন। খুব কাশি হলে তখন এই মেডিসিনটা ডাক্তার প্রেসক্রাইব করে। অ্যাসকোরিল ইভেন আমরাও খেয়ে থাকি আমাদের কাশি হলে, তার জন্য। আর সেকেন্ড মেডিসিনটা হচ্ছে ক্যালপল। কখনো এরকম হয় যে তোমরা যখন ভ্যাকসিনেশন বাচ্চা স্টার্ট করো, নিউবর্ন বা ইনফ্যান্ট যারা, তাদেরও ভ্যাকসিনেশন কিছু কিছু এমন ইনজেকশনস থাকে যেগুলোতে ফিভার আসার চান্স থাকে বা ফিভার আসে, তো তখন তোমাদেরকে ডাক্তারও বলে দেবে, প্লাস তোমরা যদি কোথাও মানে কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশনের সাথেও তোমরা ভ্যাকসিনেশন করাও, তারাও বলে দেবে যে জ্বর আসতে পারে, তার জন্য ক্যালপল ইউজ করা উচিত। তো ক্যালপলটা ভীষণই সেফ, এটা ইউজ করতে পারো তোমরা। এটা ছাড়াও যে কোনো সময় ভাইরাল ফিভার হলে বা এমনি প্লেন জ্বর হলেও ক্যালপলটা জ্বরের জন্য ইউজ করা যায়। আর অ্যাসকোরিলটা কাশি হলে বা সর্দি হলে তোমরা ইউজ করতে পারো। সো এই ছিল মেডিসিনস, এইগুলোই আমি ইউজ করি, যেটা আমার ডেইলি বেসিসে ইউজ হয়। সেটা হচ্ছে ভিটামিন D3-র মেডিসিন, আয়রনের মেডিসিন আর জিঙ্কের মেডিসিন। এটা ছাড়া বাকি যখন প্রয়োজন অনুযায়ী মানে SOS অনুযায়ী আমি অন্যান্য মেডিসিনগুলো ইউজ করি। সো আমি অলমোস্ট আমার ভিডিওর একদম শেষে পৌঁছে গেছি। আমার বাচ্চার জন্য আমি যা কিছু প্রোডাক্টস ইউজ করি সেগুলো সবই আমি তোমাদেরকে অলরেডি শো করেছি। আই থিঙ্ক এগুলো তোমাদের জন্য ইউজফুল হবে। মেডিসিনের ক্ষেত্রে আমি আবারও বলবো যে সবসময় গো ফর দ্য ডক্টর প্রেসক্রিপশন।
বাট আমি যেগুলো ইউজ করি আমি সেগুলোই তোমাদেরকে বললাম। এগুলো মানে ইনকেস ইমার্জেন্সির জন্য ডিকোলিক, অ্যাসকোরিল বা ক্যালপল এগুলো তোমরা তোমাদের সাথে রাখতে পারো, যদি কখনো খুব দরকার হয় তখন তোমরা এটা ইউজ করতে পারো। সো আই হোপ তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে, ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি একটা লাইক করতে ভুলো না। আমাকে কমেন্ট বক্সে জানিও যে তোমাদের যদি অন্য কোনো সাজেশন থাকে বা অন্য কোনো ভিডিও নিড থাকে, আর এই ভিডিওটাও তোমাদের ইনফরমেটিভ লাগলো কিনা, ভালো লাগলো কিনা সেটাও আমাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ভালো লাগলে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সো আবার দেখা হবে সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে। ততদিন সুস্থ থাকো, ভালো থাকো। আমি শ্রী তোমাদের কাছ থেকে গুড বাই চাইছি। তো থ্যাংক ইউ।